মেম্বার হিসেবে হয়তো কোনদিন দেখতে পাবো, বাট সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আসলে মানবাধিকার, সার্বজনীনতা বা আন্তর্জাতিকতা এই বিষয়গুলোর উপরে এই বিষয় বক্তব্য দিয়েছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ সাহেব। এইখানে ওনার কথাগুলোর সাথে একমত হয়ে আমি বা কোন জায়গায় হয়তো চর্বিত চর্বণ হবে, তারপরেও বলি মানবাধিকার বিষয়টা এমন, এটা হচ্ছে বিষয় হচ্ছে সার্বজনীনতা, আন্তর্জাতিকতা, আর একটা বিষয় হচ্ছে সকলের বিরুদ্ধে আদায়যোগ্য, সকল রাষ্ট্র সমাজ সবার বিরুদ্ধে আদায়যোগ্য। আর মানবাধিকার জাত ধর্ম পাপ সব কিছু বৃত্ত। তো আমরা এই মানবাধিকারের ইতিহাসের লিখিত স্বরূপ বা প্রথম লিখিত স্বীকৃতি যদি বলি, সত্য কথাই আসছে ইউডিএইচআর। কিন্তু মজার বিষয় হচ্ছে এই লিখিত স্বীকৃতি যখন ইউডিএইচআর দেয়, তখনও শাসক দল বা রাষ্ট্রীয় গোষ্ঠীর যে আচরণ ছিল আজকের যুগে একই রকম আছে। আপনারা জানেন আমাদের এখানে মিডিয়া কাভারেজ বা ক্যামেরা নির্ভর কিছু মানবাধিকার সংগঠনের কাজ চলে। দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, সেগুলো আমরা ইউটিউবে কিছু লিখেছি। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াটস দ্য রাইট অর রং, যে পরিষ্কার রাস্তায় ময়লা থেকে ক্যামেরা ধরে দেখানো হচ্ছে যে আমি পরিষ্কার করছি। দেখবেন আচরণ কিন্তু একই রকম আছে। আসলে বললে কোনো টাকা না, একটা ঘোষণা দিয়ে যথেষ্ট, একটা বিজ্ঞাপন দিতে পারলে যথেষ্ট। ইউডিএইচআর একই রকম হয়েছে। ইট ওয়াজ বিয়ার ডিক্লারেশন, ইউডিএইচআর সার্বজনীন মানবাধিকারের ঘোষণা। ধরেন আমি এখানে অনেক কিছু ঘোষণা দিয়ে গেলাম, কিন্তু ঘোষণায় কখনো অঙ্গীকার আসে না, ঘোষণায় বাধ্যবাধকতা তৈরি করে না। এই ইউডিএইচআর যখন হয়, ঘোষণা দিয়ে রাষ্ট্রগুলো শেষ। তারপরে 1948 এর পরে 1965 66 সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাষ্ট্রগুলোকে বাধ্যবাধকতা আনা। তখন আসলো কতগুলো কমিশন চুক্তি, আইসিসিপিআর, সিভিল এন্ড পলিটিক্যাল রাইট, আবার আসলো আইসিএসসিআর। সেখানে আবার দ্বৈত আচরণ করছে, কিছু কিছু অধিকার আমাদের ছেড়েছে। প্রবর্তন করে বলছিলেন যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, আর হচ্ছে কি আমার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই পাঁচটাকে কিন্তু রাষ্ট্র যেমন আমাদের মানবাধিকার নেয়নি, আন্তর্জাতিক কমিউনিটিও বাধ্যবাধকতায় নেয়নি। তারা আইসিসিপিআর করে বলছে রাষ্ট্রগুলো আর্থিক সক্ষমতা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে এগুলো বাস্তবায়ন করবে। এই ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে না। দেখবেন এই কারণে আজকের যুগে মানবাধিকার সংস্থার প্রয়োজন হয়নি। এই কারণে ব্লাস্টের কথা বলতে হবে, আসকের কথা বলতে হবে, আমাদের আইন সালিসের কথা বলতে হবে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা বলতে হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার কমিশন করতে হচ্ছে। কিন্তু মজার বিষয় এইগুলো আবার দ্বৈত আচরণ। রাষ্ট্র একদিকে মানবাধিকার রক্ষার জন্য মানবাধিকার কমিশন করে, আবার রাষ্ট্রীয় আয়োজনের মানবাধিকার লঙ্ঘন হয়। আমরা মিডিয়া কথা আমি জাস্ট আলোচনাগুলো শুনে আমার কাছে মনে হলো যে বিষয়টা এরকমই হচ্ছে। আমরা বলছি মিডিয়াটা মহাজনের কথা আমাদের মনে হচ্ছিলেন। ডেফিনেটলি আমরা এই মঞ্চে এই আজকের যে প্রোগ্রাম সঞ্চালক তার মুখে পুলিশের এক সদস্যের কথা শুনছি, আরেক সদস্যের কথা শুনছি। আমরা খালি বলছি পুলিশ, কিন্তু আমরা ব্যক্তিগত কথা বলছি না। এই কথাটা কিন্তু আমাদের চাইছেন বলছিলেন এক বাচ্চা যখন বাবার সাথে চোর দেখতে যায়, গিয়ে চোর দেখে না, গিয়ে দেখে মানুষ। আজকে ক্রস ফায়ারে মারা হয় টাকা, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, কিন্তু ওই বাচ্চাটা গিয়ে দেখে কিন্তু মানুষ মারা হয়েছে। আর মানবাধিকার ওই মানুষের। আমরা কিন্তু বিষয়গুলোকে মানে কেমন যেন একসাথে করে ফেলি, গুলিয়ে ফেলি। আমরা মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্রীয় আয়োজন করি, মানবাধিকার কমিশন করেছি, মানবাধিকার কমিশনের সদস্যরা আছে, তাদের সর্ববিষয়ে সর্ব জায়গায় সর্ব কাছ থেকে কমিশন রিপোর্ট তলব করতে পারে, পুলিশের কাছে চাইতে পারে, লিগেল কাছে চাইতে পারে, সংস্থার কাছে চাইতে পারে। আমরা রাষ্ট্রীয় আয়োজনে আমরা ক্রস ফায়ারকে কিন্তু প্রশ্ন করছি না, কেন ক্রস ফায়ার করছো? আবার দেখেন মানবাধিকার মানা হচ্ছে না, তা না, মানা হচ্ছে। এটা প্রমাণ দেয় মানবাধিকার মানা হচ্ছে না, এই কথাটা কিন্তু আমরা বলতে পারতেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি কোনটা মানবাধিকার, কোনটা মানবাধিকার। এই কথা কিন্তু আমাদের এখান থেকে বুঝতে পারতেছি যে এটা মানবাধিকার, এটা মানা হচ্ছে না। রাষ্ট্র মানবাধিকার দিচ্ছে না, রাষ্ট্র চোর বলে ক্রস ফায়ার দিচ্ছে, মাদক ব্যবসায়ী বলে ক্রস ফায়ার দিচ্ছে, মানা হচ্ছে মানুষকে। তার মানে মানুষ যখন বলতে শিখে যে আইন মানা হচ্ছে না, তার মানে মানুষ এটা জানে। আর আইন জানা মানে তো আইন মানার কাছাকাছি।
এটা অনেক দূর থেকে কথাটা বললাম। আমরা আইন মানছি, কিন্তু বিষয় হচ্ছে মানার ধরন, মানার প্র্যাকটিস, এটা কিন্তু রিডিফাইন করার চিন্তা আসছে। আমরা একটা কথা আসছিল, আমি কারো কথা জবাব দিচ্ছি না, আসলে আমি বারবারই বলছি, আবারও বলছি, আমার এই কথাগুলোর কারণে যদি পূর্ববর্তী বক্তারা মনে করেন যে আমার কথা যে ধরে উনি পাল্টা বক্তব্য দিচ্ছেন, নট দ্যাট, আপনাদের কথাগুলো আমাকে কিছু চিন্তাই ফেলেছে। আমি এটাই বলছি, আপনারা আমাকে চিন্তা করা ফেলেছেন। একটা কথা আসছিল যে আমার পুলিশ সংখ্যা 2.5 লক্ষ, জনগণ 18 কোটি, একই অবস্থা আমার প্রাইমারি স্কুলে। এখন টিচার হাই স্কুলগুলোতে পড়ানোর কথা ছিল 40 থেকে 50 জন স্টুডেন্ট, তাকে পড়াইতে হয় 150-200 স্টুডেন্ট। এই সিলেট ল কলেজ আমার সৌভাগ্য হয়েছে এখানে একটা ক্লাসে যাওয়ার, দেখি মাইক্রোফোনে ক্লাস নিতে হয়। সিলেটে ওই আমার একটু নাক বন্ধ আছে, আপনারা কষ্ট করে বুঝবেন। হ্যাঁ, দেখেন মাইক্রোফোনে ক্লাস নিতে হয়। রাষ্ট্রীয় আয়োজনে আমি এখনো সিলেটে একাধিক ল কলেজ করতে পারি না। রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের ল কলেজ একটা ব্যয়বহুল, সকলের ভাগ্যে কুলাচ্ছে না, সকল পাচ্ছে না। এই যে জায়গায় সবাই কিন্তু ওভারবার্ডেন, আমার কোর্টগুলো ওভারবার্ডেন। আমরা যদি শুধু ওভারবার্ডেনের কথা বলি, আমাদের নেই, আমরা ঠিক করবো না। আমাদের পুলিশ সুপার মহোদয় কিন্তু বলেন না, পুলিশ সুপার মহোদয় আমি ঠিক করবো না। আমরা আমাদের নিউ ডাইমেনশনকে ভাবা উচিত, নিউ ওয়ে অফ থিংকিং। যেমন ধরেন আমরা কাউকে ধরে যখন মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করছি যে আমরা দুজন মাদক কারবারি কোলাকারবারিকে ধরেছি, মিডিয়া ট্রায়াল দিচ্ছি, এটাও ভায়োলেশন হচ্ছে কিনা? আমার লিগেল ফোরামের একটা কথা বলি, আমি গত 6 মাস যাবত ডিস্ট্রিক্ট লিগেল অফিসার হিসেবে আছি। আপনাদের যদি আমার একটা ওপেন সোর্স অফ ফেসবুক পেজ, যেগুলো দেখতে পারেন সিলেট জেলা লিগেল এইড অফিস বা নামে একটা ফেসবুক পেজ আছে। এখানে আমি কখনো এরিয়ার করলে কোনো ছবি দেই না, কিন্তু আমার অন্য বন্ধুরা অন্য জেলা থেকে একটা পরিবারের এরিয়া হয়েছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব, জমি জমানের দ্বন্দ্ব, এটার আমার ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে। I think it's also violation of human rights. It's a violation of personality. It's a violation of personal information. যে ব্যক্তির বিরোধ হয়েছে, তারা স্বামী স্ত্রীর বিরোধ, আমার লিগেল অফিসে আদালতের বাইরে দরজা বন্ধ পরিবেশে আপোষ করতে আসে, আপোষ করে দিয়েছে। পরে আমি আমার ক্রেডিট নেওয়ার জন্য, আমার পাসওয়ার্ড শো করার জন্য ফেসবুক পেজে দিয়ে বলছি, আর সিলেট জেলা লিগেল অফিসে সিনিয়র এবং লিগেল অফিসারের মধ্যস্থতায় এলোক পরিবারের মধ্যে পুনরায় নিবন্ধন হয়েছে। আপনারা কি মনে করেন যে এতে করে তার ব্যক্তিগত নিরাপত্তার অধিকার যদি না বলতে চান, তাহলে আপনারা বলবেন না যে রাইট অফ প্রাইভেসি, তার প্রাইভেসি নষ্ট হয় না? এই কারণে আমি এটা দিই। এখন বিষয় হচ্ছে কি, না দেওয়ার কারণে আমার সংস্থা মনে করে আমি কোনো এরিয়া করে নেই। আমার সংস্থা মনে করে আমি কাজ করি না, আমি এটা করে না, আমি থাকি না। বাট আমি বলি যে if you want to check me, if you want to regulate me, come see what's the register, what I'm doing, go to the field, whether I can or not. কিন্তু দেখেন ওই যে একটা কথা ছিল বিসিএস সার্কেল, আমিও কিন্তু ওই সার্কেলে ঢুকে যাচ্ছি, কারণ আমি আমার পারফরম্যান্সের জন্য, আমি আমার কাজ করছি কতটুকু বোঝানোর জন্য ওই সার্কেলে যেতে হচ্ছে। ঠিক একইভাবে যেতে হচ্ছে পুলিশকে। এই ধরনের কাজ করেছে, হয় টিমটা, নয় টিম বিশ্বনাথ, নয় তো টিম আপনার কি বলে গোয়েন্দা কোম্পানি করেছে। ওই যে একটা কথা বলছিলেন আমাদের সিনিয়র হচ্ছে যে একটা দারিদ্রের দুষ্ট চক্রে বিসিএস সার্কেলে আমরা আটকা পড়ছি, এই কারণে আমরা রিথিং করতে হবে কিভাবে সার্কেল থেকে বেরোতে পারি। এই দুষ্ট চক্রকে পোশাক নিয়ে কথা বলি, উই নিড এ বিগ পুশ। এই পুশ কে দিবে? হোল স্টার্ট। এই কারণে আমাদের সেই পাঞ্জেরি কোইটা যেতে হবে। সবাই জানি, সমাজ সুস্থ করে বলছি না, ঠিক আছে? আমাদের আরেকটা জায়গায় কথা বলি, এই যে আমাদের হিউম্যান রাইটস এর শুরু বা হিউম্যান রাইটস এর উৎপত্তি আইন, দেখেন রাষ্ট্রগুলো মনে করেছে যে আমার খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা এটার অধিকার শুধু ব্যয় হবো। এই কারণে তারা এটাকে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা নেয় না, মূল মানবাধিকারের মধ্যে সংযুক্ত করে না, মৌলিক অধিকার হিসেবে সংবিধান স্বীকৃতি দেয় না যে রাষ্ট্রের ব্যয় বেড়ে যাবে। কিন্তু আমাকে বলেন তো, রাইট টু ভোট,
ভোট দেওয়ার জন্য রাষ্ট্র যে টাকা খরচ করে এই টাকা দিয়ে কি মানুষের চিকিৎসা সম্ভব না? একটা জাতীয় নির্বাচনে বাংলাদেশ কত কোটি টাকা খরচ করে? একটা জাতীয় নির্বাচনে আমাদের বৈধ অবৈধ পথে কত কোটি টাকা খরচ হয়েছে? আবার মিডিয়ার কথা আসছে ভাই, মিডিয়া একটা প্রস্তাব করেছে। আমরা ছোটবেলায়, আমি 15 ছাত্র না, বাট এসএসসি লেভেলে আমি সমাজ বিজ্ঞান বই পড়েছি, সেখানে একাডেমিক পার্ট ছিল। সমাজ বিজ্ঞান বইটা হলো আর্টস পেপারের সকল সাবজেক্টকে ইনক্লুড করে। ওই বইটার মধ্যে ইতিহাস, অর্থনীতি, অর্থনীতি কিছু পার্ট, সেখানে সুনাগরিকের কর্তব্য দায়িত্বের একটা জায়গায় লিখেছিলাম, মুখস্থ করে পরীক্ষা লিখেছিলাম ভোট দাও। তাহলে ভোট দেওয়া হচ্ছে নাগরিকের অধিকার, আর বাংলাদেশের মিডিয়া লেখে ভোট উৎসব। হাউ ফানি! প্রত্যেকেরই চিন্তার পরিবর্তন করতে হবে, রিথিং করতে হবে, হাউ টু প্রটেক্ট দ্য হিউম্যান রাইট। আমরা বলছি ভোট উৎসব। আরে ভোট তো ডিউটি অফ দ্য সিটিজেন। উৎসব বাধা দেয়। তাহলে বর্তমানে কি আমরা নির্বাচনে যে অবৈধ টাকা লেনদেন হয়, উৎসবের জন্য টাকা দেওয়ার পর উদ্যোগ করছি না? ভোট উৎসব হবে কেন? ভোট তো অধিকার। এবং একই পাশাপাশি যখন অধিকার হয় তখন দায়িত্ব হয়। রাষ্ট্রের সুনাগরিকের দায়িত্ব হচ্ছে ভোট দেওয়া। আমি ভোট দেবো না, আমি ভোট দেবো না, ভোট দিচ্ছি না, আমাকে ভায়োলেট, আমি ভোট না দেওয়ার জন্য বাধ্য করা যাবে, যেটাই হচ্ছে সংবিধানের 21 ভোট দানে বিরত থাকতে পারবে না। সংবিধানের 17 অনুচ্ছেদে বলছেন, যদি পক্ষে ভোট না দেন আপনার মেম্বারশিপ বাদ। আমার ভোট দিলেন না, ভোট দানে বিরত থাকলেন তাও বাদ। তাহলে কি ভোট দেওয়া আপনার বাধ্যতামূলক? ইটস এ ডিউটি। এই ডিউটিকে নিয়ে উৎস। এটা কি আপনি এই ঈদের দিন নতুন পাঞ্জাবি পরা না পরার সময় করবেন আসলে না? যা বলতে পাঞ্জাবি পরবেন, যা বলতে বলবেন। এই যে একটা রিভাইজিং অর রিডিফাইনিং এর সময় মধ্যে আমাদের চলে আসছে। আমাদের সফলতা আছে, আমরা রাষ্ট্রক্ষেত্রে অনেক সফল। দেখেন, মানবাধিকার চর্চা সবাই করছি। আজকে ক্রস ফায়ার যেটা হচ্ছে, এটা মানবাধিকার চর্চার ফসল। আপনারা দেখবেন, যারাই ক্রস ফায়ার করছেন হয়তো বৈধ কারণে করছেন, অথবা একজন পুলিশ পার্সোনাল, একজন বিজিবি সদস্যের অথবা একজন র্যাব সদস্যের জীবন অর্জন। ক্রস ফায়ারের পর থেকে আমরা যে শব্দটা ব্যবহার করছি, যে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ তার জীবন রক্ষার্থে, সরকারি যানবাহন রক্ষার্থে গুলি করে। আর আমরা এয়ারপোর্টে রাইট টু ডিফেন্সে সেকশন 99 থেকে শুরু করে আন্ডার 17 রাইট অফ প্রাইভেট দেওয়া আছে। তার মানে বাংলাদেশের পুলিশ হিউম্যান রাইটস এর চর্চা করতে গিয়ে লিগ্যাল রাইটস করছে। মানে পুলিশ আগে অধিকার জানতো না। বিগত 2005 সাল থেকে, যেদিন থেকে আমাদের অপারেশন ডিফেন্স শুরু হলো, সেদিন থেকে পুলিশ রাইট টু প্রাইভেট শিখেছে বা চর্চা করতে শুরু করেছে। তার মানে আমরা কিন্তু হিউম্যান রাইটস এর চর্চা শুরু করেছি রাষ্ট্রীয়ভাবে 2005 সালে। নট ফর অল, not for all. That's the factor. That's to be understood. That's to be disseminated. ওইটাই বুঝতে হবে, ওইটাই শুনতে হবে, ওইটাই বলতে হবে, ওই তথ্যই প্রচার করতে হবে। এর জন্য আমি মাঝে মাঝে আশ্চর্য হই, একে কত রূপ নিয়ে আমরা চলি। আমি সমাধিকারী নেই, আজকে আমার রাইট টু ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করি। একটা নির্বাচন এক মুহূর্তের জন্য থেকে দেওয়া হচ্ছে, এমকের নাম বা এমকের ভোটার তালিকা সঠিক হয়নি, এমকের সদস্য সঠিক হয়নি, তাতে নির্বাচন হবে না। সব ব্যালট পেপার বা আরেকজন সদস্য যোগ হবে, যোগ হয়ে পরে এনএলএ সদস্য হবে 17 জন, এই 17 জনের নির্বাচন হবে। ওখানে রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে না, অর্থ খরচ হচ্ছে না। তো যে যুক্তি দিয়ে আপনি আমার এই বাকি 5টা অধিকারকে মৌলিক মানবাধিকারের মধ্যে নেই, সেই চিন্তায় পরিবর্তন আসা দরকার। এই কারণে আমি আবারও এই বলছিলাম যে আমি বলবো, আমি একদম পোষণ করি, আমি সমর্থন করি, আমি সমর্থন করি। ওই যে কথাগুলো বলছিলাম আমাদের হিন্দুদের একজনের বোধহয় মিটিং সিটিং ইটিং শেয়ারিং এর পাশাপাশি ওই ইকোনমিক এন্ড কালচারাল রাইটস গুলোকে মৌলিক ভিত্তিতে সংযুক্ত করার জন্য মূল ধারা আন্দোলনে যাওয়া উচিত। এই কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি আবারও ওখানে একদম সমর্থন দিলাম। এরপরে আমি একটা উল্লেখ করতে চাই, বলে যাবো লিখে রাখছি যে আমরা আবার রাষ্ট্রীয়ভাবে অনেক আইন শিখেছি। বাংলাদেশে ওই আমাদের পুলিশ সুপার মহোদয় শুরু নিয়ে আসছিলেন উঠিয়ে যে আমাদের থানায় এখন নারী বান্ধব পুলিশ অফিসার, শিশু পুলিশ অফিসার ইনকর্পোরেট করেছে। মানে শিশু যদি অপরাধী হয় তার বিচার করতে হবে শিশু আদালতে। এমন প্রক্রিয়ায় কোন পুলিশের ড্রেস থাকবে না, আইনজীবী ড্রেসে থাকবে না,
বিচারকের বেঁচে থাকবে না। আমরা কিন্তু মানবাধিকার চর্চা করছি, হচ্ছে কিন্তু, বাট এটাকে আরো মডিফাইড ফর জেনারেল পিপল, সাধারণ মানুষের জন্য কিভাবে সরিয়ে যায় সেই আলোচনা, সেই আন্দোলন, সেই চিন্তা চেতনা গুলো মুভমেন্টের আসা উচিত। গতানুগতিক ধারা, মানবাধিকার এইগুলো তো আমরা করবোই, সাথে আমরা বলি রিচ কোঅপারেট করা উচিত। আরটা দেখেন আমরা বলি রাইট টু ফেয়ার ট্রায়াল দিব। আমার একটা কথা বলেন তো, আপনি আমার কথাগুলো আমি জানি না কিন্তু ওয়েদার আই উইথ দ্য লাইন, মানে যেটা বলছিলাম কতবার সময় বলা হয় ফায়ার উইথ দ্য লাইন, আমার এখানে স্পেশাল দ্য লাইন আছে কিনা আমি কনফিউজ। দেখেন রাষ্ট্র ক্রিমিনাল অফেন্সের বিচারের জন্য যতটা ক্যাঙ্গারু কোড, রেগুলার কোড অথবা হোয়াটএভার দ্য কোড আর কেবি সিভিল কেসের জন্য কোনো কিছু সৃষ্টি করেছে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশে ফৌজদারি মামলা বিচারের জন্য করা হয়েছে আপনার থেকে তৈরি করে দেওয়া হয়েছে ভিলেজ কোড, পৌর বিদ্যুৎ নিয়ন্ত্রণ বোর্ড, থানাগুলো হয়েছে এরিয়া সেন্টার, হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোড, আবার আছে রেগুলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার না সিভিল কোর্টের আইন বলে তো দেওয়ানি বিরোধ আইন কি এক কথা সূত্র সকলে দেবে। তাহলে কি আমরা হিউম্যান রাইট করতে শুধু মারামারি কাটাকাটি বিচার পাওয়া কি বুঝি? আমরা কি রাইট টু প্রপার্টি, রাইট টু ডিটেইল মাই প্রপার্টি, রাইট টু প্রটেক্ট মাই রাইট টু প্রপার্টি, এগুলো কি ভাবার সময় আসে নাই? সিভিল মামলার জন্য আমার একটা করতে আছে সিনিয়র সরকারি আছে, আবার তার উপরে একটা চার পাঁচটা দায়িত্ব কি পারিবারিক আদালত, ল্যান্ড সার্ভে সরি অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল, আবার তার উপরে কি দিয়েছেন রাষ্ট্র, আবার তার উপরে দিল ল্যান্ড কন্ট্রোল ট্রাইব্যুনাল। একজন ছিলেন কাকে খালি পূজা বাড়াচ্ছে, তো আমি প্রধান কর্তা নতুবা আমার পক্ষে আমি মাঝে মাঝে শো করবো, আমি দেখাচ্ছি একজনের কাঁধে আমি হিসাব করে দেখলাম সিনিয়র সরকারি জলের কোর্টে 7টা বস্তা, ও এরকম আমি একটা বস্তার নাম দিছি রেগুলার মামলা সদরের, আরেকটা নাম দিছি ল্যান্ড কন্ট্রোল, আরেকটা নাম দিছি অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল, আরেকটা ইলেকশন ট্রাইব্যুনাল, আরেকটা বস্তার নাম দিছি আমি তাকে ওই যে কি বলে ইলেকশন ট্রাইব্যুনাল তো বললাম তো ফ্যামিলি কোর্ট, যা এইভাবে 7টা বস্তা দিয়ে আমি বললাম লিখিকে লিখলাম হে প্রভু ভার যেহেতু দিয়েছো বহিবার ক্ষমতা ওলা। এই হচ্ছে রাষ্ট্রের মানবাধিকার রক্ষার নমুনা। এই রাষ্ট্রের এই বিষয়গুলোতে এই অর্গানাইজেশন গুলো যদি কাজ করে, আসো ফাইন্যান্সিয়াল প্লাস অন্যরা যারা আছি তারা বলবে ওই জায়গায় কাজ করা উচিত, এগুলো করবে। I am not opposing this. I am also supporting and I am amazed that you are thinking in a different way. আইন সরকার এবং আমরা যে ধারণা আছি এই ধারণার বাইরে আমরা এটাকে নিয়ে গেছি মানবিক স্বার্থের মধ্যে। দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে গরিব দুঃখীর আর্থসামাজিক অধিকার রক্ষায় খাবারের নিশ্চয়তা দেওয়ায় এটাকে নিয়ে গেছি কি নৈতিকতার পর্যায়ে, এটাকে নিয়ে গেছি শুধু আমরা কি বলা যায় সহযোগিতামূলক মনোভাব, না বলে কোনো দায়িত্ব নাই, সমস্যা নেই। এখন দেখেন সবগুলো মামলার কারণ তিনটা পাওয়া যায়। এক হয় নারী অথবা আপনার একটা নারী, আরেকটা পাওয়া যাবে মাদক অন্য কিছু বিষয়, আরেকটা পাওয়া যায় সিভিল ডিসপিউট। এই তিনটাই আপনাকে কেটে যায় যে বাকি সব ফৌজদারি মামলার জন্য। এখন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আমার একটা অনিয়ম কেন? একটা আইন পাস করে দিলে 7 লাখ টাকা মামলা তৈরি হয় কেন? আজকে বিচার বিভাগ ওভার বার্ডেন, ওকে ফাইন, এই ওভার বার্ডেন প্রাইমারি স্কুলগুলো ওভার বার্ডেন, পুলিশও ওভার বার্ডেন, তাদের সংখ্যা আরো বাড়াও, এটাই তোমার অধিকার। তারা যদি আগে না পারে 4.5 লাখ করো, পাশাপাশি বিচার দেওয়ার ইনস্টিটিউশনগুলো বাড়াও। এটা বাড়াবে না, না পারে খালি স্লোগান নিয়ে আসে সময়। এখন শুনুন, আমার এই কথা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমার এই কথা রাষ্ট্র চিন্তার বিরুদ্ধে। রাষ্ট্র কাজ করছে, রাষ্ট্র অপরাধের হিউম্যান রাইটস রক্ষা করছে, শিশু অপরাধের রাষ্ট্র রাইট অফ দ্য কনভিক্ট প্রবেশন আইন কি কার্যকর করা হচ্ছে। এখন আগামী 2 তারিখে সিভিল প্রবেশন কার্যক্রমকে উদ্ধার করার জন্য সেমিনার হবে। প্রবেশন কার্যক্রমকে পুরো আসামি সাজা হয়ে গেছে, সাজা হওয়ার পরে তাকে জেলে রাখবে না, জেলে না রেখে তাকে কোনো একজন প্রবেশন কর্মকর্তার অধীনে
কোনো একটা কাজে সম্পৃক্ত করে আবার মূল সমাজের স্রোত দ্বারা করতে চায়। ডেফিনেটলি যে আসামি সাজা পেয়েছে তারপর সাজা না বলে তাকে মানুষ ভাবি, এই মানুষ ভাবাই তো মানবাধিকার শিক্ষা। এই মানুষ ভাবতে হলে আপনাকে এই চিন্তা করতে হবে। দেখেন পৃথিবীর অনেক দেশ এখন কারাগার শূন্য হয়েছে, কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওই দেশগুলো কি মানুষ অপরাধ করে না? করে। তারা বিচারের প্রক্রিয়া ভিন্নভাবে নিয়ে গেছে, তার অপরাধ তৈরির জায়গাগুলোকে চেক দিয়েছে। আপনি ধরেন একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটার মধ্যে বৃষ্টির পানিও ঢুকে, ময়লার পানিও ঢুকে, বাথরুমের পানিও ঢুকতেছে, আবার আপনার পাইপ লাইনের পানিও ঢুকে। আর নিচে পাইপ করলেন আপনি 5টা বের করে দেওয়ার জন্য। সারা জীবনে কি 5টা দিয়ে বের করে দিতে পারবে? ইউ মাস্ট হ্যাভ হচ্ছে একটা সোর্স, উপরে সবগুলা জিনিস এটাতে ঢুকতে দিতে তাহলে সাইডে চলছে। এখানে আপনি সবই ঢুকতে দিয়ে রাখছেন, সব যখন ঢুকতে দিয়ে রাখবেন তখন হবে কিভাবে? কোন জিনিসটার কথা বলছি আমাকে একটা জিনিস দেখেন, বাংলাদেশের ভূমি নামে একটা মন্ত্রণালয় আছে, ভূমি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের নিজস্ব কোনো অফিসার নাই। এই মন্ত্রণালয়ে খালি উপসরকারি ভূমি কর্মকর্তা আছে, আর কেউ নেই। এক্সিডেন্ট থেকে শুরু করে আপওয়ার্ড যা আছে সবাই মাঝখানে, যেমন আমি এখানে আছি একটা বক্তৃতা দিতে গেলাম, কি প্রোগ্রাম কি হয়েছে, কোন নাই কোন জায়গায় যাবে, কার পুলিশ কোন যাবে, আমার কোন জায়গায় তো আছে। আপনি যখন কাউকে ভাড়া নিয়ে আসবেন বক্তৃতা দেওয়ার জন্য, বা এখানে হয়তো উনি ওই সুনামগঞ্জ যারা কানায় তারা নিয়ে আসছে, এই তুমি প্রোগ্রামে থাকবা, কি করবা? ও গ্যাসটাকে এনে বসাবা, সেই গ্যাসটাকে বসাই দিয়ে কাজ করবে, এরপরে সে চলে যাবে। ইউ নট টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি। কেন ভূমি মন্ত্রণালয়কে তুমি পূর্ণাঙ্গ অফিসার নিয়োগ দেওয়ার কষ্ট, তাহলে আবার ভূমি ডিসপিউট করবে। আমি বাংলাদেশের 2টা আইনের মাধ্যমে 17 লাখ মামলা জমা হয়েছে। একটা হলো অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল ফরমেশনের আগে অর্পিত সম্পত্তির প্রত্যার্পণ আইন, যত হিন্দু মানুষ আছে সবার নামে সাইন দিয়েছে, কেউ তো দায়িত্ব নেয় না, তহসিলদার লিখে দিয়ে আসছে। আর আমাদের বড় বড় আমি তাদের দোষারোপ করছি না, দ্যাট ভেরি মাচ পিটি যে এসিলেন্ট বা যে ইউনিট সাহেব আছেন তাদের কাছে 500 কাজ থাকে মাসে। ইউনিট সাহেব 93 টাকা বেশি সভাপতি। কেন? কি দরকার? রাষ্ট্রের আয় কমে গেছে। যারা এই দেশে আমরা এত কোটি টাকা খরচ করে এত হাজার হাজার শিল্প বানাতে পারি, আমার ভূমি মন্ত্রণালয়ের 457টা উপজেলায় 457 জন এসিলেন্ট নিজের অফিসার নিয়োগ করা যায় না? ভাড়া হবে কেন? যদি আমাদের তো আমার হিউম্যান রাইটস দরকার হতো, তাহলে আমি বলছি রাষ্ট্রের দিকে হিউম্যান রাইটস কমিশন গঠন করেছি, আবার রাষ্ট্রীয় আইন করেছি রাইট ভায়োলেশন। আমি কার দ্বারা বিচার করবো? এখন ধরেন আমাদের পড়ানোর জন্য, আমাদের এলএলবি করার জন্য অভিভাবক আছে, হুজুর রাখছেন, পড়ানো হবে। আবার আমাদের আরবি পড়ানোর জন্য ল পাস করে লোক নিয়ে গেছেন, হাফেজি পড়াবেন আর আমার মতো লোক রেডি হবে কিনা? অবস্থা হয়ে গেছে রাষ্ট্র মিষ্টির দোকানের থেকে শাড়ি সাপ্লাই দেয়, আর শাড়ির দোকান থেকে মিষ্টি সাপ্লাই দেয়। এর মাঝখানে ওই যে আমরা আবার ওই কথায় বিসিএস সার্কেলে আছে, আমার ওই পুস্তকের মধ্যে আছে, এটাকে বের হওয়ার রাস্তা বলে ভাবতে হবে। আর অনেক কথা বলে ফেলছি, রাষ্ট্রীয় আইন টাকা ধরেছে। হ্যাঁ, একটা কথা বলছিলাম যে কেন ওই দেশগুলো আপনার এই মামলা সাজার জন্য কারাগার নাই। কারণ হচ্ছে কি, তারা আজ থেকে অনেক আগে কতগুলো জিনিস ইনকর্পোরেট করেছে। একটা নাম হচ্ছে যে রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম। রেস্টোরেটিভ সমাজে রেস্টোর করে দিবে, সমাজে পুনর্বাসন করে দিবে। তো এই বিষয়ে আমার একটা ট্রেনিং এ যাওয়ার সুযোগ হয়েছিল। এইখানে ওরা আমাকে একটা জিনিস দেখালো, আমি খুবই বিস্মিত হয়েছি এটা দেখে। দেখেন, আমরাও কিন্তু যিনি সাজা পেয়েছেন, সাজাপ্রাপ্ত মানুষের অধিকার রাষ্ট্র স্বীকার করে তাকে প্রভিশন দিতে বলছেন, তাকে প্রভিশনে দেবে। প্রভিশন কি? সে কারাগারে না থেকে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের একজন অফিসার আছেন, প্রভিশন অফিসার, তার অধীনে মুক্ত আকাশে থাকবে, কাজ করবে, তার খোঁজখবর রাখবে আদালতে, এর মধ্যে দিয়ে তার সভাপতিত্ব ভালো করবে। কিন্তু এই জিনিসটার জন্য রাষ্ট্রীয় মেকানিজম কি? আর কোন মেকানিজম না, খালি একজন প্রভিশন অফিসার দিয়েছে। এই প্রভিশন অ্যাক্ট হয়েছে সেই 1965। আজ আমার যদি সালটা বলা হয়, আমি সেভেন এক্সকিউজ বলে দিচ্ছি, সালটা বলতে পারে, অর্থাৎ আমার 70-এর দশকে ওই সালের আইন এখন আবার কার্যকর করতে আসছে। কেন? নতুন চিন্তা আলাদা না? তার মানে কি আমরা 60-এর পরে আর পড়াশোনা করি নাই? রাষ্ট্রীয় ভাবে জ্ঞান বাড়ে নাই? রাষ্ট্রীয় জ্ঞান বাড়তে কিনা সেটাই তো বলা উচিত ছিল। মানুষের চেষ্টা করুন, আপনাদের ওই বিষয়টা বলে থাকা উচিত।
ওই বিষয়ে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলা উচিত। আর যেটা করবেন ওইটা করতে হবে, এর দাবি আমাদের কাছে। সেই বিষয়টা কি ওরা যেটা করে, আমাকে একটা এক্সাম্পল দিয়েছে, আমার একটা নতুন ধারণা দেখিয়েছে। একটা লোক ইলেকট্রিশিয়ান, আপনি সময় বেশি নিচ্ছেন তো, আচ্ছা, একজন লোক ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান এই লোকটা এক বাড়িতে ওয়ারিং এ কাজ করতে গিয়েছে, গিয়ে একটা দামি মোবাইল ফোন দেখে তার খুব লোভ হয়ে গেছে, সে মোবাইল ফোনটা দিয়ে চলে আসছে। ওই দেশের বিচারটা এমন করেছে, তারা পুলিশের কাছে গেছে, পুলিশ বলছে ওকে আমরা প্রথমে তাকে আপনি বিচার দিয়েছেন এখানে না, ফাইল পোস্টিং করে পাঠিয়ে দিয়েছে এই লিগ্যাল এডের মতো একটা এডিআর সেন্টার আছে। পুলিশ বলছে আপনি আগে ওখানে যান, ওইটা ফেল করলে আমরা মামলা নেব। তবে আপনি যে ঘটনার পর পর আমাদের ইনফর্ম করেছেন উইল মেক এ এন্ট্রি, কিন্তু আমাদের থানাগুলো এন্ট্রিটা করতে রাজি হয় না। মনে করে এন্ট্রি করলে কি হবে, আমার থানায় টাইম বেড়ে গেছে, আমার উপর প্রেশার আসবে, আবার পুলিশ কমিশনার অফিস বা এসপি অফিস আমাকে ধরবে। আসলে তাই হয়, ওই যে আমি যেমন ফেসবুকে এখন স্ট্যাটাস দিতে হবে নতুন আমি কাজ করি না, তো তারা মনে একটা চাপে থাকে, তোমার থানায় কি কাজ হয়, তুমি এত এন্ট্রি করো কেন, তোমার এলাকায় এত মামলা এন্ট্রি হয় কেন। দেখেন আইন কিন্তু সবই সমাধান ছিল, কিন্তু আমরা এখনো ওই চিন্তায় যেতে পারি না। হ্যাঁ ঘটনা হয়েছে, অভিযোগ আসতে পারে, আমি নিয়েছি, বাট আই হ্যাভ ফাউন্ড তদন্ত করে কিছু পাওয়া যায়নি, মিথ্যা অভিযোগ ছিল। এই কথা বলতে গেলে বলে না এন্ট্রি কেন, ওই যে দুষ্ট চক্রের মধ্যে পড়ে আছে। তার কি করলো, ওইটা ধরা পড়লো, ধরা পড়ার পরে ওই আসামের ছেলে এবং আসামের যে ছেলেটা তার বাবা পরিবারের লোকজনকে রেখে দিল, সেই সাথে তারা যুক্ত হলো তার কমিউনিটি মেম্বারকে, কমিউনিটি মেম্বার লোকাল কাউন্সিলর বা চেয়ারম্যান থাকে, নিয়ে যাওয়ার পরে তাকে সুযোগ দিল যে তুমি কি কাজটা করেছো, তুমি কি এটাকে দোষ স্বীকার করবা না তোমাকে আমরা বিচারে সুযোগ করবো। তখন ওই ছেলে বললো যে আমাকে যদি আমি বিক্রি করে ফেলেছি, এত টাকা নেই, যা আছে তা নিয়ে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আমি দোষ স্বীকার করবো। এখন যে মহিলা বাড়িতে সে ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়েছিল, ওরা খুব ধনাঢ্য পরিবার, তারা রাজি হয়েছে যে ওকে ঠিক আছে, ছেলে সমাজে ভালো হয়ে গেলে সবার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেছে, আই হ্যাভ নো অবজেকশন, ঠিক আছে ওই টাকা ওইটুকু পেলেই হবে। এখন ভালো করার ব্যাপারে কি কাউন্সিলর, তার বড় মেয়র কাউন্সিলর সে রেসপন্সিবিলিটি নিল, সে বলল সে যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানে, তাকে বড় মেয়র তার এখানে টোটাল 30 ঘন্টার একটা ইলেকট্রিক কাজের সেশন চালু করবে, আর ওখানে এই চোর কি হবে, ট্রেনার হবে। দেখেন সে কিন্তু নতুন একটা ফাইল পোস্টিং সমাজে আসবে, সে থানায় বা পুলিশের কাছে গিয়েছিল চোর হিসাবে, আর আইনি প্রক্রিয়া তাকে ফেরত দিচ্ছে কি হিসাবে, প্রশিক্ষক হিসাবে। 30 ঘন্টা একটা চালাবে।